রুকিয়াকে নামিয়ে সাদাব ডিউটিতে চলে গেল। রুকিয়া বাসায় এসে যেন হাঁফ ছেড়ে বাঁচল। মায়ের কাছে রুটি বানানো শিখে যাবে ভেবেই রেখেছে, কিন্তু এসে মায়ের আদরের অত্যাচারে সব ভুলেই গেল। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখল। সন্ধ্যায় সাদাব আসবে, আজ একটু ঘুরতে বের হবে। রুকিয়া, এদিকে আয় তো মা। বলো মা। আয়, মুখে হলুদ আর দুধের সরবাটা লাগিয়ে দেই। এর মধ্যে করেও ফেলেছে। রুকিয়া হাসে। মাকে যে কত মিস করেছে বিয়ের পরেই যেন মাকে নতুনভাবে উপলব্ধি করা যায়। রুকিয়ার ছোট মনে একটা প্রশ্ন উদয় হয়, প্রতিটি ভালোবাসার আবেদন কি ভিন্ন ভিন্ন? এই যে মায়ের প্রতি এত ভালোবাসা, তবুও তো ফিরে যেতেই হবে নিজের সংসারে। যদিও ওই বাড়িটা শুধু সাদাব থাকলেই নিজের মনে হয়, তবুও সেই টানেই তো যাবে। ক্লাস শেষ করেই রাখি বাবার বাড়ি চলে আসলো। রুকিয়া তো মহা খুশি। বহুদিন পর ওরা চারজন একসাথে দুপুরে একসাথে খাবে। বাবা আজ তাড়াতাড়ি চলে এসেছে। মেয়েদের সাথে খাবার টেবিল বসে রাহাত সাহেবের অদ্ভুত লাগে। উনি প্রকাশ করেন না, কিন্তু মেয়েদের এই কলরব কথা ওনার হৃদয়ের প্রশান্তি। হ্যাঁ, এতটুকু শান্তির জন্য পুরুষ অনেক পরিশ্রম করতে পারে, তবু ইদানিং মন উচ্চাটন হয়। মন চায় সব ছেড়ে নিজের মতো কিছুদিন কোথাও বেরিয়ে আসতে, কিন্তু দায়িত্বের বেড়াজাল ছিঁড়ে কোথায় যাবে? বাবা, রুই মাছটা ভালো এনেছ জানো, ওই বাসায় একটা খেলাম, কেমন গন্ধ। সাদাবকে ঠকিয়ে দিয়েছে। নীলুফার বেগম আফসোস করলেন। আরেকটা আছে, দিয়ে দিব নে। আরে না মা, কি যে বলো, মুখে বললেও রুকিয়া জানে বাপের বাড়ির উপহার গেলে ওর শাশুড়ি খুশি হয়। রাখি কিছু বলছে না, মাথায় চিন্তা রাফিনের অফিসের ঝামেলা নিয়ে। আজ এ বাসায় থাকতে হবে, রাফিনকে সন্ধ্যার পর জানিয়ে দিতে হবে। আপু, তুমি কি ওই বাসায় রুটি বানাও? কি? রাখির ভাবনা ভাঙে, তাকায় রুকের দিকে। রুটি না তো, আমাকে সামনের মাস থেকে বানাতে হবে, মা শিখিয়ে দিও। মায়ের মুখপানে তাকায় রুকিয়া। কথাটা যেন কারো ভালো লাগলো না, যদিও সংসারের দায়িত্ব নিলে মেয়েদের এসব করাই লাগে, এটাই স্বাভাবিক। কিন্তু রাখি সবার আগে বলে উঠল, সকালে ক্লাসে যাবি না? রুটি বানাবি কখন? হাত পুড়ে ফেললে? নীলুফার বেগম আটকে উঠলেন। রুটি তুই পারবি? সানজিদা আপা যেই খুঁত খুঁত করে, ধীরে ধীরে শিখে যাবি অবশ্য। তাই বলে যেতে না যেতেই বলল, হ্যাঁ মা, যে বানাতো তাকে মানা করে দিয়েছে। রাহাত সাহেব এই পর্যায়ে ধৈর্য হারিয়ে বললেন, আমার মেয়ে কি কাজের মানুষ? আমি সাদাবের সাথে কথা বলবো প্রয়োজনে। নীলুফার বেগম হতাশ গলায় বললেন, এসব নিয়ে তুমি কিছু বলো না। রুকিয়াও ভয় পেয়ে গেল। না বাবা, কিছু বলার প্রয়োজন নেই। অবশ্যই আছে, দরকার হলে তোমার কাজের জন্য আলাদা কাজের মানুষ রেখে দেব। আর কেউ কথা বাড়ালো না। নীলুফার বেগম সংসারের জ্ঞান থেকে জানেন, এসব নিয়ে বাড়াবাড়ি করলে মেয়ের সংসারে অশান্তি হবে। রাখি বিরক্ত হয়ে বাকি খাবার শেষ করলো। খালার উপরে রাগ লাগলো। নিজের মেয়ে সারা মাস আরাম করে, আর অন্যের মেয়ে যেতে না যেতেই রুটি বানাতে বলে। এদিকে রুকিয়া খাচ্ছে আর ভাবছে, বাবা যদি সাদাবকে কিছু জিজ্ঞেস করে তাহলে রুকিয়া কতটা লজ্জা পাবে, সাদাবও তো লজ্জা পাবে। খাবারের পর রাখি বিছানায় গা এলিয়ে ডায়েরি নিয়ে বসলো। রুকিয়া আর নতুন মা মার্কেটে গিয়েছে, ওর ভালো লাগছে না, তাই আর যায়নি। আজ ডায়েরি খুলে বসেছি বেশ কিছু বছর পরে, কারণ জীবন সে একই ছন্দে কেটে যাচ্ছে। এর মাঝেই জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় আমার জীবনে ধরা দিল অনাকাঙ্ক্ষিত হয়ে। আমার শাশুড়িমাকে নিয়ে যত কথাই লিখি, তাকে নিয়ে বুকে যত সংশয় থাকুক, তবুও শেষ পর্যন্ত একটা সত্য আমাকে মানতেই হয়। এই বাড়িতে উনিই ছিলেন আমার একমাত্র ঢাল। উনি চাইলে আমাকে এতটা স্বাধীনতা নাও দিতে পারতেন। আমাকে ভালো না বাসলেও তার ক্ষতি ছিল না। হ্যাঁ, ছেলের মোহে উনি অন্ধ ছিলেন। মায়েদের জন্য এই অন্ধত্ব হয়তো খুব সাধারণ একটা বিষয়। যাই হোক, আজ 4 দিন হয় আমার সেই ঢালটাই ভেঙে গেছে। শাশুড়ি মা আর নেই। বাড়িটা আগের মতো আছে, কিন্তু একজন মানুষ শুধু নেই।
আমি এমন অসহায় আগে কখনো অনুভব করিনি। রাফিন শোকে স্তব্ধ। আমার স্বামী সেও, তাকে কখনো এতটা অনুভূতিশীল দেখিনি। মা হারা একজন সন্তান সে আজ। আমি আমার শাশুড়ির লাশের পাশে দাঁড়িয়ে আমি উপলব্ধি করেছি আমি কতটা একা হয়ে গেলাম। আমার থেকে থেকে মনে হচ্ছে উনি চলে গেলেন মানে আমার জীবনের শেষ ভরসাটাও চলে গেল। কে পাশে দাঁড়াবে, সাহস দেবে? শাশুড়িমার মৃত্যুর আজ 1 মাস পার হয়ে গেল। প্রচণ্ড শোকের মাঝেই একটা রহস্য ধীরে ধীরে জট খুলতে লাগলো আমার দৃষ্টি সীমানায়। এটা এমন একটা রহস্য যেটা জানার পর আমার মাথার ভেতরটা কেমন শূন্য হয়ে গেল। আমি কতক্ষণ নিঃশব্দে বসে থাকলাম মেঝেতে। এই বড় বাড়ির আধার যেন আমাকে ক্রমশ নিজের মাঝে টেনে নিতে থাকলো। ঘটনাটা শুরু হয় স্বাভাবিকভাবেই। শাশুড়ি মা মারা যাওয়ার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আমি নিজ হাতে দেখছিলাম। অ্যাকাউন্টে তো ক্লোজ, টাকা পয়সা তার 2 ছেলেই পাবেন, কিন্তু সমস্ত ব্যাংকের কাজের ভার আমার উপর ন্যস্ত হলো। যাই হোক, এতদিনের অভ্যাসের কারণে সব হিসাব দেখতে লাগলাম। তখনই খেয়াল করলাম অনেক বছর ধরে নিয়মিত একটা টাকা যাচ্ছে, একেবারে মাসে মাসে একই পরিমাণে না, পরিমাণ বছরে বছরে বৃদ্ধি পেয়েছে, কমেনি। সব কাগজ ঘাটাঘাটি করলাম, বুঝতে পারলাম লেনদেনের এ সিলসিলা বহু পুরাতন। আগে একটা নির্দিষ্ট নামে চেক বা মানি অর্ডার যেত, কিন্তু কিছু বছর ধরে টাকা ট্রান্সফার হচ্ছে একই ব্যক্তির নামে, যার নাম সাদিক ব্যাপারী। প্রথমে ভাবলাম হয়তো কোনো পুরনো ঋণ বা পারিবারিক দায়, কিন্তু শাশুড়িমা আমাকে কখনো বলেননি এ বিষয়ে কিছু। অথচ উনি এমন মানুষ ছিলেন যিনি গোপন রাখতেন না, অন্তত আমার কাছে না, কারণ আমি ছিলাম তার বিশ্বস্ত মানুষ। আমার সন্দেহ হলো, সাথে অবশ্যই অযাচিত কৌতূহল। আমি আমাদের পারিবারিক ব্যবসার পুরনো বিশ্বস্ত একজনকে ডাকলাম, যে ছোটবেলা থেকে এই ব্যবসায় আছেন। তাকে বলা যায় আমার শাশুড়ি মায়ের ডান হাত। উনি নিশ্চয়ই জানবেন, কারণ ব্যাংকের বিষয়গুলো উনি দেখেন। আমি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম, সত্যি বলেন, এটা কার টাকা, কেন যাচ্ছে? এখন তো টাকা যাচ্ছে না। আমার জানা প্রয়োজন বিষয়টা। উনি প্রথমে চুপ থাকে, অনেকক্ষণ পরে ফিসফিস করে বলল, কিছু কথা ম্যাডাম। ম্যাডাম মানা করেছিলেন কাউকে বলতে। আমি জানি বিষয়টা। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, এখন ম্যাডাম নেই, আমাকে বলেন, এই টাকা তো যাচ্ছে না, কোনো সমস্যা হতে পারে? তখন সে যা বলল সেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, অনেক বছর আগে এই বাড়িতে একটা মেয়ে আশ্রয় নিয়েছিল, নাম ছিল পুনম, আধা বাঙালি আধা পাহাড়ি। ঢাকা শহরে কাজের আশায় এসেছিল, গরিব, অসহায়, কোনো আপনজন নেই। শাশুড়িমা দয়া করে তাকে এই বাড়িতে কাজ দিয়েছিলেন। তখন আমি মায়ের বাড়িতে ছিলাম, গর্ভবতী অবস্থায়। শাশুড়িমা ভেবেছিলেন একটা মেয়েকে বাঁচালেন, কিন্তু এই বাড়ির দানব মেয়েটাকে গ্রাস করল নির্মমভাবে। আমার স্বামী আহসান হক সে মেয়েটাকে বারংবার নিজের কামনার আগুনে জ্বালিয়েছিল। এই কথাটা শুনে আমার হাত পা অবশ হয়ে গেল। আমি বসে পড়লাম। মাথা ঘুরছিল, অবিশ্বাস করতে পারিনি, কারণ আমি জানি মানুষটা কেমন। মনে পড়ে কিছু টুকরো কথা আমিও শুনেছিলাম। এই অত্যাচারে পুনম গর্ভবতী হয়ে পড়ে। ভয়ে প্রথমে চুপ থাকলেও এক রাতে আমার শাশুড়ি মায়ের পা ধরে ভেঙে পড়ে কান্নায়। কে ঠাঁই দিবে এই মেয়েকে? তখন ইজ্জত আর সম্মান বাঁচাতে, এই বাড়ির নাম বাঁচাতে শাশুড়ি মা বুদ্ধি করে সেই মেয়েটাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন, জোর করে তাড়াহুড়ো করে, যেন এই কলঙ্কের দাগ এই বাড়ির সদস্যদের গায়ে না লাগে। বিয়ের পর মেয়েটাকে দূরে পাঠিয়ে দেন এবং এরপর থেকে শাশুড়ি মা প্রতি মাসে গোপনে টাকা পাঠাতেন। বাধ্য হয়ে যাদের ঘরে পুনমকে বেড়ালো পার করেছিলেন, তারা তো এমনি এমনি অন্যের কলঙ্ককে নিজের নাম দেবে না। হতভাগ্য পুনম মারা গিয়েছিল বাচ্চা জন্ম দিতে গিয়েই। শাশুড়িমার মৃত্যুর পর টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই এতদিন পরে ব্যাপারটা আমার সামনে এসেছে। আমার সামনে সবচেয়ে বড় সত্যটা হলো, পুনম আর নেই। পুনমের মেয়েটার নাম এখন রেনু। আমি কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলাম। ওনাকে বললাম, মেয়েটার খোঁজ নিয়ে আমাকে জানান। সেই রাতে আমি ফিরে গেলাম নিজের অতীতে। হ্যাঁ,
আমার স্বামী আমাকে জোর করেছিল, তার স্পর্শে ভালোবাসা ছিল না, কিন্তু তবুও বিয়ে যেহেতু করেছিলাম, আমার ন্যূনতম হলেও মানসিক প্রস্তুতি ছিল। কিন্তু পুনম বাঘের হাত থেকে বাঁচতে কুমিরের মুখে পড়ল। ঘেমে নেমে উঠলাম। কি হতো আমার স্বামী ওকে স্ত্রীর মর্যাদা দিলে, তাতে মেয়েটা অন্তত বাবার নাম পেত। আমার তো ইচ্ছে করে উনি যে সব মেয়ের সাথে ফুর্তি করেন, সবার সাথে ওনাকে বিয়ে দিয়ে দেই। মজা যখন নিবে দায়িত্ব নাও, সম্মান দাও, নাম দাও। বারবার মনে হলো অসহায় একটা মেয়ে এই বাসায় আশ্রয় নিয়েছিল, এ বাড়ির রক্ষক তখন ভক্ষক হয়েছিল। খোঁজ পেলাম রেনু মেয়েটা যে এ বাড়ির অংশ, বড় হয়েছে অন্যের ঘরে। অন্যের দয়ে ভরসায় তার কথিত দাদা দাদি তাকে মানুষ করেছে, কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর এখন তারা মেয়েটাকে বোঝা মনে করছে। তাই তারা টাকার বিনিময়ে রেনুর বিয়ে ঠিক করেছে এক বয়স্ক ভদ্রলোকের সাথে। আমি যখন শুনলাম, আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আর একটা মেয়ে বলি হবে টাকার জন্য আমার মতো। আমি চুপ থাকতে পারলাম না। মেয়েটা এই বাড়ির মেয়ে, তার পরিপূর্ণ হক আমার সন্তানদের মতো এই বাড়িতে। আমি মনে মনে নিজেকে বললাম, আমি রুবিনা সিদ্দিকা, আমি শুধু একজন নির্যাতিত নারী না, আমি AAA এর MDও বটে। টাকার ক্ষমতা দুইটা আমার করায়ত্ত এখন। কেন আমি মেয়েটার পাশে দাঁড়াবো না? আমি সঙ্গে সঙ্গে লোক পাঠালাম, খবর বের করলাম কোথায় বিয়ে হচ্ছে। তারপর নিজের পরিচয় দিয়ে থানায় গেলাম। পুলিশকে সব খুলে বলিনি, শুধু বললাম একটা মেয়ে জোর করে বিয়ে দিচ্ছে, তার বয়স 18 হয়নি, বয়সে বড় লোকের সাথে, টাকার লোভে আমি প্রমাণ দিতে পারবো। পুলিশও আমার কথা ফেলতে পারল না, কারণ আমি এখন আর সাধারণ কেউ না। আমার নাম আছে, সেই নামের প্রভাবও আছে। আমি পুলিশ নিয়ে গিয়ে সেই বিয়ে বন্ধ করলাম। বিয়ের বাড়িতে গিয়ে আমি প্রথমে রেনুকে দেখলাম। মেয়েটা কাঁপছিল, চোখে ভয়, মুখে চাপা কান্না, ঠিক আমার 15 বছরের মতো। মানুষ কত অমানুষ হতে যে পারে। পুনমের রসায়ত্ত অবস্থায় এদের দিয়েছে বিপুল বিত্ত। নিতান্তই দরিদ্র পরিবারটি এখন নিজেদের বাড়ির মালিক। আমার শাশুড়ি মাকে ভয় দেখিয়ে ভালোই আদায় করেছে এতদিন, অথচ পুনমকে স্বস্তি দেয়নি। আচ্ছা, একটা ধর্ষিতা মেয়ের চরিত্র কিভাবে খারাপ হতে পারে? এসব তথ্য পেয়েছিলাম আশেপাশের বাড়ি থেকে। পুনমের ওপর এরা নির্যাতন করেছে রেনুর ওপরও। আমি পুলিশের সাহায্য নিয়ে তাদের শাসিয়ে আসি, তাদের ছায়াও যেন আর রেনুর কাছে না দেখি। ভয়টা জিয়ে রাখতে পরপর 2 দিন পুলিশ পাঠাই। এরপর ঠান্ডা হয়ে যায় মেরুদণ্ডহীন মানুষের পক্ষে, তাই স্বাভাবিক। আমি রেনুকে বাসায় নিয়ে আসলাম। একটা বিষয় শুনেছিলাম, কখনো যে মনের সম্পর্ক নাকি অনেক গভীর হয়। এই মেয়েটা আমার উদরে জন্ম নেয়নি, বরং আমার স্বামীর কামের ফল। কিন্তু গাড়িতে বসে মেয়েটাকে জড়িয়ে নিয়ে আমি কেঁদে ফেললাম। আমার আর ওর যেন মনের সম্পর্ক। রেনু তখন কিছু বুঝতে পারেনি, শুধু ফিসফিস করে বলেছিল, আপনি কে? আমি ওর কপালে চুমুখে বলেছিলাম, তোমার মা। ঠিক সেই মুহূর্ত থেকেই আমি রেনুর মা। আমি রেনুকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে এলাম। আমি রেনুকে নিয়ে বাসায় ফিরলাম। ঘরে এসে অনেকক্ষণ আমি শুধু ওর মুখের দিকে তাকিয়েছিলাম। মেয়েটার চোখে একটা অদ্ভুত পরিচিত কষ্ট, কিন্তু ওর মুখের রেখায় কিছু একটা ছিল, বুঝে গেলাম এ মেয়ে যোদ্ধা, আর আমি রেনুকে হারতে দিব না কখনোই। সেই রাতে আমি আহসান হককে ডাকলাম। আমি তাকে কোনো ভূমিকা না করে সমস্ত বললাম। আরও বললাম, পরিচয় দিলাম, নয়তো তোমার লালসার কাছে তোমার নিজের মেয়েও নিরাপদ না। আরও কিছু কঠিন কথা এখন ঠিক মনে নেই। লোকটা কিছুক্ষণ চুপ করে ছিল, তারপরে এমনভাবে বসে পড়ল যেন তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গেছে। হয়তো ভয় পেয়েছে, হয়তো লজ্জা, হয়তো কিছুই না, আমি জানি না। কিন্তু আমি তার চোখ ঝলক অনুশোচনা দেখলাম কি? আমি শুধু জানি আমার ভেতরে এত বেশি ঘৃণা জমে উঠেছিল যে সব উপেক্ষা করলাম। এরপর আমি রেনুকে ডাকলাম। মেয়েটা ভয় কাটিয়ে নিয়েছে। এর মধ্যে খুব প্রাণবন্ত একটা মেয়ে, সাথে স্নিগ্ধ সুন্দর। আমি ওর হাত ধরে বসালাম, খুব শান্ত গলায় বললাম, তোমার জীবনের কিছু সত্য আজ তোমাকে জানতেই হবে। তুমি এই সত্যিটা বোঝার মতো যথেষ্ট বড়। রেনুর চোখ বড় বড় হয়ে গেল। আমি তাকে বললাম, তুমি এই বাড়িরই রক্ত, তুমি একা না। আহসান সাহেব তোমার বাবা, আর সেই হিসাবে আমি তোমার মা।
আর আমার ছেলে রাফিন তোমার ভাই। রেনু তখন ফুপিয়ে কেঁদে উঠল, যেন এতদিনের চাপা কান্না একসাথে বেরিয়ে এলো। আমাকে বলল, এসব আমি মোটামুটি জানি, আমাকে ওই বাসায় বারবার শুনতে হয়েছে। আমার মা কলঙ্কিনী, আমি যার সন্তান। আমি রেনুকে কাঁদতে দিলাম। আহা, কাঁদুক, অল্প বয়সে অনেক কদর্য পেরিয়ে এসেছে। আমি তখন আরেকটা সিদ্ধান্ত নিলাম, এই মেয়েটাকে আমি ফেলে দেব না। আমি আইন মতে একে নিজের মেয়ে বানাবো, সম্পত্তির হক দেব। আমি রেনুকে দত্তক নিলাম। সেই সময় আমার প্রভাব গোটা পরিবারের অবিশ্বাস্য। কাগজপত্র করলাম, আইনগতভাবে সব ঠিক করলাম। সমাজ যাই বলুক, আমি জানি আমি ঠিক কাজ করেছি। শাশুড়িমা, উনি অনেক কিছু লুকিয়েছিলেন, অনেক বড় অন্যায় ঢেকে রেখেছিলেন, কিন্তু উনি অন্তত পুনমকে রাস্তায় ফেলে দেননি। উনি টাকা পাঠিয়েছেন, হয়তো অপরাধ ঢাকতে, হয়তো অনুতাপে, আমি জানি না। তবে আজ উনি নেই, আর ওনার চলে যাওয়ার পরই সত্যটা আমার হাতে এসে পড়েছে। আর আমি রুবিনা, কখনো সত্য লুকাই না, সত্য ভয় পাই না। আমি এখন বুঝি আল্লাহ সব কিছুর সময় ঠিক করে রাখেন। রেনু এই বাড়িতে ফুলের মতো ফুটে উঠল যেন। রাফিনের সাথে ভাব হয়ে গেল। আমি ওকে স্কুলে ভর্তি করে দিলাম, আর দিলাম এই বাড়ির অভ্যন্তরীণ কর্তৃত্ব। এতটা পরে রেনু আপার জন্য রাখির বুক কান্নায় ভেসে যেতে লাগলো। ততক্ষণে সন্ধ্যা ছাপিয়ে আধার নেমে এসেছে ধরণীতে। রাখি রাফিনকে ফোন করলো, কিন্তু রাফিন কেটে দিল। তারপর একটা মেসেজ করলো, আমি আজ রাতে বাসায় ফিরছি না। রুকিয়া আর ওর মা আজ অনেক আনন্দ করেছে। অল্প কিছু কেনাকাটার পাশাপাশি মা আর মেয়ে মিলে ফুচকা খেয়ে নিয়েছে। রুকিয়ার মনে হচ্ছে বিয়ের পরে মায়ের সাথে সম্পর্কটা যেন একটু অন্যরকম হয়ে গেছে। তবে রুকিয়ার মা ওকে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করছিল। রুকিয়া যথাসম্ভব কিছু কিছু বিষয় লুকিয়ে উত্তর দেবার চেষ্টা করেছে। তবে নিজের মনের বিষণ্ণতা এবং চাপা ভয় হয়তো খুব মার কাছ থেকে লুকাতে পারেনি। সে থেকে নীলুফার বেগমের মনটা খসখস করছে। সানজিদা আপা মানুষ কেমন জেনেও রুকিয়াকে ওই বাসায় বিয়ে দিয়েছেন, কারণ ছেলেটা ভালো। এই যুগে চরিত্রবান ভালো ছেলে পাওয়া খুব মুশকিল। অন্তত নীলুফার বেগম মনে করেন স্বামী ভালো হওয়া খুব প্রয়োজন, কিন্তু সাদাব কি হতে পারবে ভালো স্বামী? এসব চিন্তা মাথায় আসতেও মাথার ভিতরে চিন্তাগুলোকে বাসা করতে দিলেন না। মা আর মেয়ে মিলে রাস্তার কিছু কুকুরকে পাউরুটি খাইয়ে বাসায় চলে আসলেন। ছোটবেলা থেকে কাক, কুকুর আর বিড়াল এদেরকে খাইয়ে থাকেন। উনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, এসবের বিনিময় হলেও আমার মেয়েকে ভালো রেখো। মায়েরা এরকমই হয়, অন্য সবার কাছে যেমনই হোক, সন্তানের জন্য সে মমতাময়ী। রুকিয়া বাসায় ফিরে মুখ ভালো করে ধুয়ে শাড়ি পরতে লাগলো। সাদাব আসলে আবার বেরোবে। আপু, রাখি একটা বই পড়ছিল, বল কেমন লাগছে? কানের কাছে দুইটা ঝুমকা ধরে আছে রুকিয়া। রাখি ভালো করে তাকিয়ে দেখলো, শাড়িতে পিচ্চিটাকে বড় বড় লাগে। ভালো, শুধু ভালো, অপূর্ব না? তুমি এমন কেন? দুলাভাইয়ের প্রশংসা করো তো ঠিকঠাক। ওনার চোখ কিন্তু খুব সুন্দর। আর কখনো খেয়াল করেছো ওনার চুল কিন্তু পুরো কালো না, হালকা বাদামি। রাখি পুরাই টাসকি খেয়ে গেল। তোর ওই দুইটা চোখ নাকি ম্যাগনিফাইং গ্লাস? তারপর মনে মনে রাফিনের চেহারা কল্পনা করে, কই চুল তো কালোই মনে হয়। রুকি একটা পত্রিকার বিজনেস পেজ খুলে দেখায়, সেখানে রাফিনকে নিয়ে একটা আর্টিকেল। দেখো, এটা তোমাদের বিয়ের আগের। মা সেদিন কার বাসায় গিয়ে দেখেই নিয়ে চলে আসছে। প্রাউড শাশুড়ি। রুকিয়া হাসছে, রাখিও হাসলো। তারপর দৃষ্টি দিল ছবিটাতে, বেশ বড় একটা ছবি। কোনো মিটিংয়ের হঠাৎ রাখির মনে হলো, এরকম একটা গুরুগম্ভীর মিটিংয়ে যদি রাফিন বলে বসে, এসব কি মাইরি? ভাবতে ভাবতে হেসে ফেললো শব্দ করে। কি হলো আপু? কিছু না। রাখি হাসি লুকিয়ে ফেলে। একটা মজার কথা শোন বাবা আর মা ইউটিউবে এআই দিয়ে বানানো ফেক ভিডিও দেখে খুব বিশ্বাস করে। কি? রাখি হাসে। হ্যাঁ, তবে আর বলছি কি, আমরা দুইজন নেই তো, তাই এরা দুইজন এখন এসব দেখে। মা কাল ফোন দিয়ে বলল, জানিস ওই নেতা না অমুক নেতাকে রাস্তায় ফালায় পিটাইছে, কি অবস্থা দেখ। আমি সার্চ দিয়ে দেখি সেটা ফেক ভিডিও।
রাখি হাসলো, তারপর মনে হলো এটাও মন্দের ভালো। বাবা আর নতুন মা নিজেরাই একাকিত্ব মানিয়ে নিচ্ছে। রুকিয়া খাটের পাশে বসলো। আমি কিছু ইসলামী চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি, ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো করেছিস। বলতে বলতে রাখি আবার রাফিনকে ফোন করে। কোনো উত্তর নেই। রুকিয়া সেজেগুজে বসে আছে, সাদাপ আসবে কিন্তু সাদাপ আসছে না। ফোন করলে কেটে দিচ্ছে। প্রায় 15 মিনিট পর সাদাপ একটা মেসেজ দিল, হঠাৎ ডিউটি চলে এসেছে, ইমার্জেন্সি, আজ আসতে পারবো না। মেসেজ দেখে রুকিয়ার কান্না চলে আসলো। কান্না সামলাতে চেষ্টা করতে লাগলো। সাদাপ আর ওর বাল্যবন্ধু রাহাত বসে আছে একটা চায়ের দোকানে। সাদাফের মন উদাস, চেহারায় বিষণ্ণতার ছাপ। রাস্তার পাশ দিয়ে মানুষ যাচ্ছে, রিকশার ঘন্টা বাজছে, চায়ের দোকানে মানুষের রাজনৈতিক কথাবার্তা, কিন্তু সাদাফের চোখ যেন কিছুই দেখছে না। কানে যাচ্ছে কোনো না শব্দ। সামনে রাখা চায়ের কাপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ সাদাপ স্পর্শ করছে না। রাহাত ধীরে ধীরে একটা সিগারেট শেষ করলো, ছাই ছাড়লো, তারপর চায়ের কাপটা মুখের কাছে তুলে সাদাবকে দেখে বলল, তোর সমস্যাটা কি? সাদাব মুখ টিপে একটা ভঙ্গি করলো, আমার ব্যক্তিত্বে আমার সমস্যা। দেখ, আমার মা একজন সংগ্রামী মহিলা। মায়ের কষ্ট আমি নিজ চোখে দেখে বড় হয়েছি। বাবা কেমন ছিলেন বিশেষ মনে নেই, কিন্তু এটুকু বুঝি স্বামী না থাকাতে মায়ের দুর্ভোগ। আমরা দুই ভাই বুঝতাম, কখনো আমরা মায়ের অবাধ্য হইনি। এখন তো ভালো, আর তোকে সেই ছোটবেলা থেকেই চিনি, তুই তো মায়ের বাধ্য ছেলে। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেললো। একজন মায়ের বাধ্য ছেলে কি ভালো স্বামী হতে পারে? মায়ের ভুল বুঝেও প্রতিবাদ করতে পারে? জটিল প্রশ্ন। এর মধ্যে কি তোর বাসায় বউ শাশুড়ির গৃহযুদ্ধ লেগে গেছে? ভুরু কুঁচকে নিল রাহাত। রাহাত একজন স্বনামধন্য সাইকিয়াট্রিস্টের আন্ডারে কাজ করে। তোর কি সমস্যা? জানিস, কাল মা খুব আয়োজন করে আমাকে নিজের রুমে ডাকলো। রাহাত থেমে গেল, মন দিয়ে শুনতে লাগলো। মা বলল, শোন সাদাব, বিয়ের পর ছেলেরা যেমন বউ ভক্ত হয়ে যায়, তুই এমন হয়ে যাস না, তোর বড় ভাইয়ের মতো। অথচ জানিস, ভাইয়া মোটো এরকম না। তারপর বলল, বউকে নিয়ে বেশি তুলু করিস না, এরকম করলে মেয়েরা মাথায় উঠে যায়। রাহাত চোখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। এগুলো আজকাল সব বাড়ির সাধারণ সমস্যা। কোথাও বউ অত্যাচারী, কোথাও শাশুড়ি, আর পুরুষ নিজের ভূমিকা পালনে ব্যর্থ। হয় মায়ের পক্ষে, নয়তো বউয়ের, ব্যালেন্স করতে পারে না বেশিরভাগ। সাদাব গলার স্বর আরও নিচু করে ফেলল। মা বলল, শ্বশুরবাড়িতে যাবি, গিয়ে চলে আসবি। ওদের বাড়িতে বেশি থাকলে পরে ওরা তোর ওপর হুকুম চালাবে। রাহাত বলল, মানে রাতে থাকাতে নিষেধাজ্ঞা? সাদাব চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ। তারপর মা বলল, আর শোন, বউকে বুঝিয়ে দিস তুই কার ছেলে। তোর মা জীবনে কত সংগ্রাম করে এই সংসার পেয়েছে, তোর দায়িত্ব আগে মা, তারপর বউ। এই কথাটা বলে সাদাব রাহাতের দিকে আর তাকালো না, যেন লজ্জা পাচ্ছে। রাহাত এবার সোজা হয়ে বসলো। সমস্যাটা গভীর, কারণ একজন সংগ্রামী মা ছেলের কাছে তার সংগ্রাম মূল্য আশা করছেন। আর তুই কি বললি? সাদাব হাসলো, আমি কিছুই বলিনি, বলা উচিত ছিল, কিন্তু ওই যে আমি এমনই। রাহাতের চোখ বড় হলো। তাই বলে কিছুই না? সাদাব মাথা নেড়ে বলল, আমি শুধু আস্থা বলেছি। আর জানিস, মার চোখের দিকে তাকে মনে হয়েছে উনি ভয় পাচ্ছেন। উনি ভাবছেন আমি হয়তো একদিন ওনাকে ভুলে যাব। এটাও আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। একটু থেমে সাদাব বলল, রাহাত, আমি মাকে দোষ দিতে পারি না, উনি একা হাতে সংসার টেনেছেন। কিন্তু আমি এটাও জানি মা ভুল বলছেন। মা আর বউয়ের দায়িত্ব আলাদা, কারণ সম্পর্ক দুইটা দুই রকম। বিয়ের পর মা আগের চেয়েও বেশি কর্তব্যপরায়ণ হয়ে গেছেন যেন। রাহাত এবার ঠান্ডা গলায় বলল, তুই জানিস ভুল, তবু প্রতিবাদ করিসনি, এটা তোকে ভোগাবে খুব। এক ঝলক ঠান্ডা বাতাস দোলা দিয়ে গেল। এই সন্ধ্যাটা হবার কথা ছিল রুকিয়া আর সাদাপের। সাদাপ চোখ বন্ধ করলো। বারবার এক কথা বলছিস কেন? হ্যাঁ, আমি পারিনি। রাহাত চায়ের কাপ তুলে এক চুমুক দিল, তারপর কাপটা নামিয়ে বলল, তুই আজ কেন এত ভেঙে পড়েছিস এসব চিন্তায়? সাদাব হালকা গলায় বলল, কারণ আজ আমি রুকিয়াকে মিথ্যে বলেছি। মেয়েটা আশায় ছিল আমি যাব, কিন্তু আমি এভাবেই পাশ কাটিয়েছি, যেন রুকিয়া আর মা দুইজন খুশি থাকে, অন্তত তাদের মধ্যে তিক্ততা না আসে। রাহাত এক ঝটকায় তাকালো, কি মিথ্যে?
শাদাব মুখ ঘুরিয়ে বলল, আমি ওকে বলেছি জরুরি ডিউটিতে আছি। রাহাতের চোখে এক ধরনের বিরক্তি দেখা দিল। কিন্তু সত্যি তো এটা না। রাহাত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, শাদাব, তুই আসলে দুটো অনুভূতির মধ্যে আটকে আছিস। মা আর বউয়ের মধ্যে তো বটেই, এছাড়াও নিজের দায়িত্ব আর নিজের ভয়ের মধ্যে। শাদাব তাকালো। রাহাত এবার একদম স্পষ্ট করে বলল, তুই মাকে হারাতে ভয় পাচ্ছিস সে তোকে ভুল বুঝবে, আর রুকিয়াকে কষ্ট দিতে ভয় পাচ্ছিস। এই দুই ভয় একসাথে নিয়ে তুই বাস্তবতা থেকে পালাচ্ছিস। কিন্তু দোস্ত, বাস্তবতা নির্মম, এর মুখোমুখি সবাইকে হতেই হয়। শাদাব ফিসফিস করে বলল, আমি কি করব? আমি এসব নিতে পারি না। এজন্য ভালোবেসে ভুলতে চেয়েছিলাম রুকিয়াকে। রাহাত গম্ভীর কণ্ঠে বলল, প্রথম কথা, ব্যালেন্স করার চেষ্টা কর। আর আন্টির যে সমস্যা, তুই যাকেই বিয়ে করতেই লাভ হতো না, তো এসব বলিস না, কাপুরুষ মার্কা কথা। শাদাব তাকিয়ে থাকলো, কি বলবে। রাহাত বলল, তুই তোর মাকে সম্মান করবি, কিন্তু তোর নিজের সংসারকে বাঁচাতে হলে তোর কিছু সীমারেখা টানতে হবে। আন্টি যদি ভুল বলেন, তুই চুপ করে সম্মতি দিলে সেটা রুকের প্রতি নিষ্ঠুরতা হয়ে দাঁড়াবে। শাদাব কপালে হাত দিল, আমি তো মাকে কষ্ট দিতে চাই না। রাহাত মাথা নেড়ে বলল, কষ্ট না দিয়েও কথা বলা যায়, এটা বরং ভালো, তুই চেষ্টা কর। শাদাব নিঃশ্বাস ছাড়ল। রাহাত আরও বলল, আর দ্বিতীয় কথা, রুকিয়ার সাথে মিথ্যে বন্ধ কর। আজ না হয় একবার করেছিস, কিন্তু এই অভ্যাস হলে রুকিয়া তোর ওপর বিশ্বাস হারাবে। বরং তোর এই দ্বন্দ্বটা বউকে বুঝিয়ে বল। মায়েরা অবুঝ হলে কিছুই করার নেই, কিন্তু বউকে হয়তো বোঝানো সম্ভব। শাদাব চুপ করে গেল। কিছুই ভালো লাগছে না। জীবন এত জটিল কেন? শাদাব জানে এই দুনিয়াতে ওকে সবচেয়ে বেশি ভালোবাসে ওর মা, কিন্তু ওর মা কি জানে এত ভালোবাসার পরেও সে নিজেই ছেলেকে ধীরে ধীরে বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছে। বিয়ে করেও তার নিজের ছেলে বিয়ের সুখ পুরোপুরি উপভোগ করতে পারছে না। সারাক্ষণ মনে প্রচ্ছন্ন ভয়, এরপর কি, মা কি বলবে, রুকিয়া কি কষ্ট পাবে, এসব হিসাব সারাক্ষণ তার মস্তিষ্কে চলতে থাকে। রাফিনের আজ অফিসে সকাল শুরু হয়েছে মিটিং দিয়ে। গতদিনের সবাই উপস্থিত ছিল। সিএফও জাহিদ সাহেব থমথমে গলায় বললেন, ব্যাংক যখন মানি লন্ডারিংয়ের নোটিশ পাঠিয়েছে, তার মানে ওরা ইতিমধ্যে সন্দেহ শুরু করছে। এটা ছোট বিষয় না। রাফিন চেয়ার ছেড়ে বসে পড়ল। মাথা ঘুরছে। কাল রাতে টেনশন মুক্ত হয়ে ঘুমালেও ভোর থেকে আবার সেই এক চিন্তা। বাংলাদেশ ব্যাংক অবধি এই রিপোর্ট গেলে তবুও চোখে এক ধরনের জেদ। সালাউদ্দিন সাহেব এই দুইটা সাপ্লায়ারের পুরো ফাইল বের করেন, তাদের ট্রেড লাইসেন্স, টিন, বিন, সব। সালাউদ্দিন সাহেব আগেই সব গুছিয়ে এনেছেন। রাফিনের কাজের সাথে কাজের অভিজ্ঞতা অনেক দিনের। এলোমেলো কিছু রাফিনের পছন্দ না, উনি জানেন। রাফিন কাগজগুলো হাতে নিল। কাগজগুলো নতুন লাগলো, যেন কালই এখনো টাটকা। রাফিন একবার সাপ্লাইয়ের ঠিকানা পড়ল। এটা কোন মিরপুর 1-2 নাকি 10 কোন ব্লক? সবাই চুপ। একজন বলল, স্যার, কাগজ আর বিস্তারিত নেই। রাফিন হেসে উঠল, কিন্তু তীব্র বিরূপ। ঠিকানার ঠিক নেই, অথচ কোটি টাকার পেমেন্ট চলে গেছে। এটা কোনো ভুল না, এটা ষড়যন্ত্র। রাফিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। তাকে দেখল সিএফও, ফাইন্যান্স হেড, অ্যাকাউন্টস ম্যানেজার। সবার চোখে আতঙ্ক, কিন্তু আতঙ্কের চেয়েও বড় জিনিস একটা অপরাধবোধ। রাফিনের এই বিষয়টা পছন্দ। অপরাধবোধ না থাকলে মানুষ অমানুষ হয়ে যায়। রাফিন ফাইলটা টেবিলে আশ্রয় দিয়ে গম্ভীর স্বরে বলল, আপনারা আমাকে বোঝাতে চাইছেন আমি নিজে এই 2টা সাপ্লাইয়ের অ্যাপ্রুভ করেছি? ফাইন্যান্স হেড সালাউদ্দিন সাহেব গলা খাকারি দিয়ে বলল, স্যার, আমরা বোঝাতে চাইছি না, সিস্টেমে তাই দেখাচ্ছে। রাফিন ঠান্ডা গলায় বলল, সিস্টেম যা দেখায় তাই সত্য হয়ে যায়? অ্যাকাউন্টস ম্যানেজার জাহিদ সাহেব মাথা নিচু করে বলল, স্যার, অ্যাপ্রুভাল লগে আপনার ইউজার আইডি, টোকেন, অথেন্টিকেশন সব আছে। রাফিন হেসে ফেলল, সেই পূর্বের ন্যায়, শুধু তাচ্ছিল্য আর ক্ষোভ সে হাসিতে। টোকেন, অথেন্টিকেশন আছে? বাহ, তাহলে তো আমি শেষ। বোর্ডের সামনে আমাকে শুধু চোর বললেই চলবে নাকি? ঘরে কেউ কথা বলতে পারল না। রাফিন ধীরে ধীরে বলল, এই 2টা সাপ্লায়ারকে তালিকাভুক্ত করলো কে?
সালাউদ্দিন সাহেব দ্রুত ফাইল খুললেন। স্যার, কেনাকাটা বিভাগ মানে প্রকিউরমেন্ট থেকে রিকুইজিশন গেছে, তারপরে অ্যাকাউন্টস ভেরিফিকেশন, তারপর ফাইন্যান্স অ্যাপ্রুভাল। রাফিন গর্জে উঠল, কেনাকাটা বিভাগের কে দিল রিকুইজিশন? জাহিদ সাহেব কাঁপা গলায় বলল, স্যার, প্রকিউরমেন্ট অফিসার নাহিদ। রাফিন চোখ সরু করে বলল, নাহিদকে এখনই ডাকো। কিছুক্ষণ পর নাহিদ ঢুকলো। রাফিন শান্ত গলায় জিজ্ঞেস করল, ব্লু হরাইজন ট্রেডিং আর ইস্টার্ন স্কাই কনসালটেন্টস এই দুটো কোম্পানির তুমি তালিকাভুক্ত করেছ? নাহিদ কাঁপা গলায় বলল, জি স্যার, করেছি। কেন? নাহিদ ঢুকলে বলল, স্যার, আগেও নাকি কাজ করেছে, একজন রেফার করেছিল। রাফিন ভুরু কুচকে বলল, কে রেফার করেছিল? নাহিদ থেমে বলল, স্যার, রায়হান স্যার, সাউথ বেঙ্গল ব্যাংকের রায়হান স্যার, আপনার বন্ধু। উনি বলেছিলেন ওরা রিলায়েবল। রুমের সবাই থমকে গেল। রাফিন ঠান্ডা গলায় বলল, তুমি ওদের অফিসে গিয়ে ভেরিফাই করেছিলে? নাহিদ মাথা নিয়ে বলল, না স্যার, উনি বলেছিলেন জরুরি পেমেন্ট, পরে ভেরিফাই করলেও চলবে। রাফিন এবার একেবারে শান্ত হয়ে গেল, ভয়ঙ্কর শান্ত। ঠিক আছে, তুমি বাইরে যাও, তবে মনে রেখো, মিথ্যে বললে তোমার চাকরি না, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। নাহিদ ভীতু পায়ে বেরিয়ে গেল। রাফিন আবার ফাইল উল্টাতে উল্টাতে বলল, ইনভয়েস আর ডেলিভারি নোটকে আপলোড করেছে স্যার, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ শিহাব। রাফিন চোখ তুলে বলল, ডাকো। শিহাবের সাথে কথা এও বেরিয়ে আসলো রায়হান স্যার নাম। ফাইন্যান্স হেড অবাক হয়ে বললেন, ব্যাংকের লোক আমাদের অফিসে কাজ নির্দেশ দেয় কিভাবে? শিহাব কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, উনি বলতেন আমি ব্যাংকের লোক, কাগজ ঠিক না থাকলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আমি ভয় পেয়ে। রাফিন ধীরে বলল, ঠিক আছে, বাইরে যাও। রাফিনের মাথায় সন্দেহ জেগে ওঠে। রাফিন কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর গম্ভীরভাবে বলল, দেখেন, কম্পিউটারে অ্যাপ্রুভাল আমার ইউজারে দেখাচ্ছে, কিন্তু আমি অ্যাপ্রুভ করিনি। সালাউদ্দিন সাহেব বললেন, স্যার, ওটিপি আপনার ফোনে যায়, আপনার ফোন ছাড়া কেউ অ্যাপ্রুভ করতে পারবে না। রাফিন ঠান্ডা গলায় বলল, পারবে। সবাই তাকে রইল। রাফিন বলল, আমি মিটিংয়ে থাকি, ফোন ডেস্কে রেখে যাই, আর এই অফিসে প্রায় সবাই জানে আমার পার্সোনাল নাম্বার। ওর চোখ ঘরের কোণের সিসি ক্যামেরার দিকে গেল। এক মুহূর্তে মুখে অদ্ভুত একটা শান্তি নেমে এলো। রাফিন রাকিব সাহেবকে বলল, এই রুমের সিসি ক্যামেরার ফুটেজ আনুন। যেদিন ব্লু হরাইজন অ্যাপ্রুভ হয়েছে সেদিন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি দেখতে চাই। ফাইন্যান্স হেড বিস্মিত হয়ে বললেন, স্যার, ফুটেজ তো 7 দিনের বেশি থাকে না। রাফিন হালকা হাসলো, সাধারণত থাকে না, কিন্তু আমাদের সার্ভারে ব্যাকআপ থাকে, বোর্ড অডিট পলিসি আছে, আইটি ম্যানেজারকে ডাকুন। ঠিক তখনই রাফিনের ফোন কেঁপে উঠল। রাফিন রিসিভ করলো। ওপাশ থেকে শান্ত কণ্ঠ, কিন্তু কণ্ঠের ভেতর বিষ। চিঠিটা পেয়েছিস, আমি সাহায্য করব দোস্ত। রাফিন চোখ বন্ধ করলো। রায়হান। রাফিন যখন ব্যাংকের MLM বিভাগে ঢুকলো তখন তার সামনে বসা রায়হানের চোখে ছিল পুরনো অপমানের ছায়া। একসময় রাফিনের স্ত্রী রাখিকে নিয়ে ওরা কড়া কুৎসিত ইঙ্গিতের কারণে রাফিন ওকে পিটিয়েছিল। সে আক্রোশ থেকেই রায়হান আজ ব্যাংকার হিসেবে ধীরে ধীরে রাফিনের কোম্পানিকে বিপদে ফেলার ছক কষেছে। রায়হান টেবিলের ওপর ট্রানজ্যাকশন মনিটরিং রিপোর্ট ছুরি দিয়ে দাবি করল, রাফিনের কোম্পানি থেকে সন্দেহজনক লেনদেন হয়েছে, কেবলমাত্র রায়হানের দ্বারাই বাঁচাতে পারে রাফিনকে। রাফিন টেবিলের ওপর 2 হাত রেখে ঝুঁকে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, রায়হান, তুই খুব ভালো করে জানিস এই ট্রানজ্যাকশনগুলো ফেক, এই ভেন্ডারদের অস্তিত্ব নেই, তাহলে এই নাটকটা কেন করছিস? রায়হান কফির কাপে শেষ চুমুক দিয়ে খুব আয়েশ করে হেলান দিয়ে বসলো। তারপর ঠান্ডা গলায় বলল, কফি দেই? উত্তর দে। নাটক আমি করছি না। চাকরিতে দায়িত্বশীল জায়গায় থেকে আবেগ না, বন্ধুত্বের কোনো জায়গা থাকে না, সেখানে শুধু কথা বলে ডিজিটাল সিগনেচার। রাফিন দাঁত চেপিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস প্রতিটি অ্যাকশনের একটা রিয়াকশান থাকে। রায়হান হো হো করে হেসে উঠল। সেই হাসিতে জিঘাংসা ঝরে পড়ছিল। রিয়াকশন? তুই এখন ডুবন্ত নৌকায় আসিস। এই রিপোর্ট যদি আমি একবার হেড অফিসে পাঠিয়ে দেই তবে কাল সকালে তোর কোম্পানির সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বাংলাদেশ ব্যাংক অবধি যাবে তোর মান সম্মান, তোর মায়ের হাতে গড়া কোম্পানির সম্মান
সব ধুলোয় মিশবে। তুই কে চাস রাখি দেখুক তার স্বামী একজন অপরাধী? রাফিনের চল শক্ত হয়ে এলো। নিজেকে সামলে নিয়ে খুব নিচু স্বরে বলল, তুই রাখির নাম আবার মুখে আনলি? রায়হান আবার টেবিলের উপর ঝুঁকে এলো, কণ্ঠস্বরে হিংস্র শোনালো, হ্যাঁ আনলাম। তুই সেদিন আমার সবার সামনে আমাকে মেরেছিলি কারণ আমি তোর বউকে নিয়ে ইঙ্গিত করেছি বলে তোর মনে হয়েছিল। আজ যে সেই অপমানে সুদে আসলে শোধ নিব আমি। তোর ইগো খুব বড় না? এখন সেই ইগো বিসর্জন দিয়ে আমার পা ধরে ক্ষমা চা। বল রায়হান, আমি ভুল করেছি, তাহলে হয়তো আমি এই ফাইলটা ডিলিট করে দেব। রাফিন এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করলো, মৃদু হেসে বলল, তোর হাতে পাওয়ার আছে ঠিকই, কিন্তু তোর মাথায় বুদ্ধি কম। তুই ভেবেছিস আমি এখানে তোর দয়া ভিক্ষা করতে এসেছি? রায়হান ভুরু কুঁচকে তাকালো। মানে? রাফিন শান্ত গলায় বলল, তোর এই রুমে সিসিটিভি আছে আর তোর পজিশন অনুযায়ী এখানে অডিও রেকর্ডিং হওয়া বাধ্যতামূলক। তুই এমাত্র যা যা বললি আর ফাইল ডিলিট করার অফার এই এখন রেকর্ডে। আমি যদি এখান থেকে সোজা তোর ম্যানেজারের কাছে যাই তবে তোর চাকরি তো যাবেই, সাথে জালিয়াতির মামলায় জেলও যেতে হতে পারে। রায়হানের মুখের হাসিটা হঠাৎ করে যেন ফিকে হয়ে গেল। তুই ভয় দেখাচ্ছিস? রাফিন দরজার দিকে হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকালো। ভয় আমি দেখাচ্ছি না রায়হান, ভয় তো তুই পাচ্ছিস। আমাকে দাবার চাল দিয়ে কিস্তিমাত করতে চেয়েছিল, অথচ তুই নিজেই এখন আমার কিস্তিমাতের মুখে। রিসেপশন থেকে রাফিনের ব্রাঞ্চ ম্যানেজারের কক্ষে পাঠানো হলো। ম্যানেজার ভদ্রভাবে দাঁড়িয়ে বললেন, জি মিস্টার আরহাম হক, ত্রিপলে গ্রুপ, কি করতে পারি আপনার জন্য? রাফিন গম্ভীর গলায় বলল, জি জরুরি কথা আছে। ম্যানেজার বসতে বললেন, বসুন, কি সমস্যা? রাফিন বসার বদলে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের MLM অফিসার রায়হানের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করতে এসেছি। ম্যানেজার চমকে উঠে বসতে বলল। রাফিন দাঁড়িয়ে রইল, শান্ত গলায় বলল, রায়হান আমাকে ব্যক্তিগত আক্রোশ থেকে জিম্মি করেছে। সে হুমকি দিয়েছে আমি তার কাছে ক্ষমা না চাইলে সে আমার কোম্পানির অ্যাকাউন্ট হোল্ড করে দেবে আর বাংলাদেশ ব্যাংকে ভুয়া STR পাঠাবে। আমি চাই এখনই সিসিটিভি ফুটেজ চেক করা হোক। ম্যানেজার পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত IT এবং সিকিউরিটি টিমকে ডাকলেন। ল্যাপটপের স্ক্রিনে রায়হানের রুমের ফুটেজ প্লে হতে দেখা গেল রায়হান অত্যন্ত মারমুখী ভঙ্গিতে রাফিনের দিকে ফাইল ছুড়ে দিচ্ছে। কথোপকথন সব শোনা গেল। রুমের ভেতর এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা শুধু সদাচরণ নয়, এটি একটি মারাত্মক অপরাধ। তিনি কঠিন স্বরে সিকিউরিটি অফিসারকে নির্দেশ দিলেন, ফুটেজ এখানেই ব্যাকআপ নিন, 1 সেকেন্ডের জন্য যেন ডিলিট না হয়। এটি আমাদের ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনের জন্য প্রধান দলিল। রাফিনের চোখে তখন বিজয়ের আভা। শুধু বলল, আমি চাই না কোনো নিরপরাধ ব্যবসায়ী এই নোংরামি শিকার হোক। আপনারা অফিসিয়ালভাবেই আমার সমস্যাটা সমাধান করে দিন, সরি লেটার পাঠান। আমি আপনাদের ব্যাংকের দিকে তাকিয়ে কোনো লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি না, মিস্টার রায়হানের প্রতি অভিযোগ করছি না। আপনারা কি করবেন সেটা ব্যাংকের রুলস। রাফিন অস্থির হয়ে গাড়ি ড্রাইভ করছে। রায়হানের চাকরির ক্ষতি হবে না তো? ওর 2টা বাচ্চা আছে। 2 জন রাফিনের খুব ভক্ত। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। ফোন বেজেই যাচ্ছে। বিরক্ত হয়ে ফোন তুলল রাফিন। ও পাশে রাখি রুকিয়াকে নিয়ে নিজেই বাইরে ঘন্টা হিসেবে রিকশায় ঘুরিয়ে এনেছে। এখন রুকের মন একটু ভালো। বেচারা কত মন খারাপ করেছিল। বাসায় এসে রাফিনকে আবার ফোন দিল রাখি। এখনও রাফিন বাইরে আছে। রুবিনা মায়ের সাথে মাত্র কথা শেষ করলো। আজ কি হলো রাফিনের? কেন এখনও রাফিন বাড়ি ফেরেনি? একটা চাপা টেনশন হচ্ছে রাখির। পরপর 3 বার রিং হওয়ার পর রাফিন ফোন ধরল। রাখি কিছু বলার আগেই রুর কণ্ঠে বলে উঠল, এতবার ফোন দিচ্ছ কেন? ধরছি না তার মানে ব্যস্ত আছি, আমি মেসেজ দেখছি। রাখি থতমত খেয়ে আস্তে করে বলল, আচ্ছা বলে ফোন রেখে দিল। বাবার রুমে যেতে যেতে রাখি আবিষ্কার করলো বাবা অন্ধকার ঘরে চুপচাপ বসে আছে। বিষয়টা রাখির অদ্ভুত লাগলো। রাফিনের সাথে কথা বলে মন খারাপ হয়েছে। আবার এটা উপলব্ধি করলো রাফিন নিশ্চয়ই কিছু নিয়ে খুব ডিস্টার্ব, তাই সেই চাপের খানিকটা রাখির ওপর উগলে দিল।
ছেলেবেলার অস্পষ্ট স্মৃতিতে রাখি এমন কিছু খুঁজে পেল। বাবা ঠিক এরকম করতো ব্যবসায় ঝামেলা হলে। আর নতুন মতো প্রায়ই বলতো, তোমার বাবার ব্যবসায় ঝামেলা মানে তার মেজাজ সপ্ত আসমানে, সব মেজাজ দেখাবার মানুষ যেন আমি। রাখি তাই ভাবলো বাবার সাথেই কথা বলা যাক। পুরুষদের এই আচরণের ব্যাখ্যা হয়তো বাবা দেবে না, কিন্তু এই সময় একজন পুরুষ স্বামী হিসেবে স্ত্রীর কাছে কি চায় সেটা হয়তো বাবা বুঝতে পারবে। রাখি জানে জীবন রূঢ় বাস্তবতা হলো সব কিছু সবসময় একই ছন্দে চলে না। প্রেম প্রেম কথাবার্তাও সারা জীবন টেকে না। রাখি ধীরে ধীরে বাবার পাশে গিয়ে বসলো। অন্ধকার ঘরে বাবার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। রাখি আস্তে করে বলল, বাবা অন্ধকারে বসে আছো কেন? এমনি রে মা, বলে উঠে বাতি জ্বেলে দিলেন। কিছু বলবি? রাখি চুপ করে রইল, তারপর ধীরে বলল, আচ্ছা বাবা, ব্যবসায় কত রকমের ঝামেলা হয়, সেসব তুমি কিভাবে সামলাতে? রাখি বাবার দিকে তাকিয়ে রইল। রাহাত সাহেব মেয়ের দিকে তাকালেন। হঠাৎই প্রশ্ন, তারপর কাজ ঝাঁকালেন। মনে রাখবি, ব্যবসা হোক, চাকরি হোক, টাকা পয়সা হোক, সম্মান হোক, সব কিছু পুরুষের কাছে এক ধরনের যুদ্ধ। আর যুদ্ধের মাঠে কেউ দুর্বল হতে পারে না, কিন্তু একটা জায়গায় সে নিজেকে নিরাপদ মনে করে যেখানে সে দুর্বল হতে পারে। রাখি গলা নামিয়ে বলল, ঘরে বাবা? রাহাত সাহেব মাথা নাড়ল। হ্যাঁ, ঘর হলো পুরুষের নিরাপদ আশ্রয়। বাইরে পুরুষ সবার সামনে নিজেকে আড়াল রাখে, কিন্তু ঘরে এসে নিজেকে ছেড়ে দেয়। অনেক সময় নিজের অজান্তেই ভেতরের রাগটা, বিরক্তিটা তারা স্ত্রীর ওপর ঝাড়ে। বলে রাহাত সাহেব মৃদু হাসলেন। রাখি নিঃশ্বাস ফেলল। কিন্তু এতে তো স্ত্রীর কষ্ট পায়। ব্যবসা তোমার ঝামেলা, তোমার মাঝখানে রাগ সইবে স্ত্রী? রাহাত সাহেব ধীরে বলল, হ্যাঁ, স্ত্রীরা কষ্ট পায়, কিন্তু পুরুষ তখন সেটা বোঝে না, কারণ সে তখন অন্য দিক সামলাতে ব্যস্ত। আর পুরুষ তো নারীর মতো না, তারা স্বভাবই খানিক রূঢ় আর স্বেচ্ছাচারী। কিন্তু যখন মাথা ঠান্ডা হয় তখন নিজেরাই অপরাধ বোধ হয়। আচ্ছা বাবা, মা তোমাকে এই সব সময় কিভাবে সাপোর্ট দিত? রাহাত সাহেব দীর্ঘশ্বাস ফেলল। জানিস, ব্যবসার টেনশন থাকলে আমি তখন মানুষ থাকতাম না। সব কিছু মনে হতো শেষ হয়ে যাচ্ছে। বাবার গলা একটু নরম হয়ে গেল বলতে বলতে। কিন্তু তোর মা খুব চমৎকার সামলে নিত আমাকে। রাখি অবাক হয়ে বলল, কিভাবে? কম কথা বলতো, বেশি প্রশ্ন করতো না। আমার পাশে এসে চুপচাপ বসে থাকতো। আমার একটা আশ্রয় হয়ে যেত যেন। সে সময় আমি বাইরের চিন্তা অনেকটা ভুলেই যেতাম। রাখি চাপা স্বরে বলল, তাহলে মা কষ্ট পেত না তুমি যে অযথা রাগ দেখাতে? রাহাত সাহেব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, পেত, নিশ্চয়ই পেত, কিন্তু তোর মা অপেক্ষা করত সঠিক সময়ের। আমারই রাগটা আসলে পরিস্থিতির ওপর। আর পুরুষ যখন খুব অসহায় হয়ে পড়ে তখন সে সবচেয়ে বেশি রাগ দেখায় তাদের ওপর যাদের সে নিজের মনে করে। একটু থেমে আবার বলল, তোর মা আমাকে কখনো ছোট করতো না, বুঝতো আমি ভেঙে পড়ছি, আমাকে শান্ত করত। আর সবচেয়ে বড় কথা কি জানিস, তোর মা রাগ অভিমান করতো না, অভিমান দেখিয়ে আমাকে আরও দুর্বল করতো না, কারণ তোর মা জানতো আমি আগে থেকেই ভেঙে আছি। রাখি ধীরে বলে, তুমি কি পরে কখনো ক্ষমা চাইতে? রাহাত সাহেব মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি নিজেই কখনো ক্ষমা চেয়ে নিতাম, কখনো ভুলেই যেতাম। আর নতুন মা, সেও কি রকম করতো বাবা? নীলুফারও বুঝতে পারে আমি টেনশনে আছি। ও রাগ অভিমান দেখায় না সত্যি, কিন্তু ও খুব প্রশ্ন করে। বলতে বলতে রাহাত সাহেব হেসে ফেলে। রাখি চোখ কুঁচকে বলে, প্রশ্ন করে মানে? তাতে তুমি হাসছো কেন? কি হয়েছে? কেন এমন? কার সাথে সমস্যা? কত টাকা লস? কবে ঠিক হবে? এইসব আর কি। নীলুফারের উদ্দেশ্য খারাপ না, জানতে চাইতো। কিন্তু জানিস মা, মানুষ যখন চাপে থাকে তখন এত প্রশ্ন শুনলে মনে হয় কেউ তাকে জেরা করছে। রাখি ফিসফিস করে বলল, তখন তোমার কি মনে হতো? রাহাত সাহেব একটু তিক্তভাবে হাসলো। মনে হতো আমি যেন ঘরেও শান্তি পাচ্ছি না,
তখন মেজাজ আরও বিগড়ে যেত। কিন্তু এই অন্যায় বাবা স্ত্রী জানতেই চাইবে, জানবে এটা ঠিক, কিন্তু সবসময় জানার পদ্ধতিটা সঠিক হয় না। যে কোনো মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে চায় কেউ তার পাশে দাঁড়াক, নিশ্চুপ। মাথায় এক গাদা চিন্তা, তার উপর ক্রমাগত প্রশ্ন, তুই নিজেই ভেবে দেখ। রাখি চুপ করে বাবার কথা শুনল আর উপলব্ধি করলো বাবা কি বোঝাচ্ছে। রাহাত সাহেব আবার বলল, পুরুষ মানুষের সবচেয়ে বড় ভয় কি জানিস? ব্যর্থ হওয়া নিজ পরিবারের চোখে। কারণ পুরুষকে ছোটবেলা থেকে শেখানো হয় তাকেই পরিবার চালাতে হবে, রক্ষক হতে হবে, দায়িত্ব নিতে হবে। কিন্তু যখন সে দেখে কিছু একটা ভুল হয়ে যাচ্ছে বা ঝামেলা হচ্ছে, তখন সে নিজেকে সহ্য করতে পারে না। যদি হেরে যায় তবে তার সম্মানও যাবে, সাথে তার অস্তিত্বও যাবে। এই ভয়টা পুরুষের ভেতর খুব গভীর। আর কথা হলো না, রাখি নিজের রুমে ফিরে এলো। ঘড়িতে তখন রাত প্রায় 10টা। রাখি মনে মনে সিদ্ধান্ত নিল এক্ষুনি ওই বাসায় ফিরে যাবে। রাফিন ফিরলে রাফিনকে চুপচাপ সামলে নেবে, পাশে থাকবে। আর যদি রাফিন কিছু না বলে, রাখি জোর করবে না। কারণ বাবা যেমন বলল, পুরুষের যুদ্ধক্ষেত্র বাইরে, কিন্তু ঘর তার আশ্রয়। রাখির চোখের সামনে রাফিনের মুখ ভেসে উঠল। হঠাৎ ওর মনে হলো একজন পুরুষের রাগ অনেক সময় আসলে ভালোবাসার মানুষকে দূরে সরানোর চেষ্টা না, বরং নিজের দুর্বলতাকে ঢাকার এক করুণ প্রচেষ্টা। রাফিনের খুব ক্লান্ত আর বিষণ্ণ লাগছে। আজ যে সারাদিন যেন একটা যুদ্ধ চলেছে ওর সাথে ষড়যন্ত্রকারীদের। অফিসের সেই জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ, লগ রিপোর্ট, আইটি ডিপার্টমেন্টের বিশ্লেষণ, তারপর সব মিলিয়ে আসল হোতা বের হওয়া। রাফিনের মাথায় শিরাটা দপ দপ করছে। শেষ পর্যন্ত যা ভয় করছিল সেটাই সত্যি হলো। ওর অফিসের একজন স্টাফ জড়িত ছিল, শিহাব। ওই রাফিনের মোবাইল থেকে ওটিপি নিয়ে সিস্টেমে লগ ইন করেছে, তারপর রাফিনের ইউজার আইডি ব্যবহার করে অ্যাপ্রুভাল দিয়েছে। রাফিন চোখ বন্ধ করতে বুকের ভেতরটা শূন্য অনুভব করলো। বিশ্বাস শব্দটা ইদানিং কত মূল্যহীন, কতটা সহজে একজন মানুষ আরেকজনকে ফাঁসাতে পারে। জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে সেটা আরও ভয়ঙ্কর। রায়হান আর শিয়াব দুজনেই শেয়ার বাজারে ব্যবসা করত, সেখান থেকে পরিচয়। তারপর শিয়াব একসময় রায়হানের কাছ থেকে কিছু টাকা ঋণ নেয়। ঋণের পরিমাণ খুব বড় নয়, কিন্তু শিয়াবের মতো একজন মাঝারি বেতনের কর্মচারীর জন্য সেটা ছিল পাহাড় সম। দ্রুত রায়হান সেই সুযোগটাই নিয়েছে। এই কাজের বিনিময়ে সে শিয়াবের ঋণ মাফ করে দিয়েছে। রাফিনের গলা শুকিয়ে আসলো। কেমন গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল। গাড়ি চলছে কিন্তু রাফিন যেন কোথাও যাচ্ছে না। তখন থেকে এলোমেলো গাড়ি চালাচ্ছে, মনে হচ্ছে একটা অন্ধকার গলির ভেতর ঢুকে গেছে যেখানে কোনো আলো নেই। এখন প্রশ্ন একটাই, শিয়াবকে কি শাস্তি দেওয়া হবে? ওকে চাকরি থেকে বের করে দেওয়া সহজ, কিন্তু ওর অপরাধ তো শুধু চাকরির নিয়ম ভাঙা না, ও একটা জালিয়াতি করেছে, একজন শীর্ষ কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করেছে। কিন্তু রাফিনের বুকের ভেতর অন্য একটা চিন্তাও কাটার মতো বিধে আছে। চাইলেও রূঢ় হতে পারছে না। একজন কর্মজীবী মানুষ, তার পরিবারের অবলম্বন। শিয়াব এরপর কই গিয়ে দাঁড়াবে? এরপর ভাবলো রায়হানের কথা। রায়হান যদি চাকরি হারায়, যদি মামলা হয়, তাহলে ওর বউ বাচ্চা, তারা তো একেবারে আকুল পাথারে পড়ে যাবে। রায়হানকে এখন রাফিন যতই ঘৃণা করুক, রাফিনের বিবেক ওকে এতটা নির্দয় হতে দিচ্ছে না। কি করবে? কার সাথে পরামর্শ করবে? মাথা আরও দপদপ করে উঠল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর ঠিক তখনই মনে পড়ল রাখির কথা। রাখির সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সে তো বাপের বাড়ি। রাফিন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেল। রাখি তো জানে রাফিনের একটা ঝামেলা হচ্ছে, জানে রাফিন ডিস্টার্ব, জানে ওর মাথা ঠিক নেই, তবুও তো চলে গেছে বাপের বাড়ি। রাফিনের চোখ সরু হয়ে এলো। ফোনে রাখিকে যে ঝাড়িটা তখন দিয়েছে তাতে একটু খারাপ লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি দিলে ভালো হতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সারাদিনের সব রাগ এখন রাখির ওপর গিয়ে পড়ছে। গাড়ি বাড়ির গেটের সামনে থামলো। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, আলো কম, চারপাশে কেমন একটা গুমট অন্ধকার। রাফিন গাড়ি থেকে নামলো। রেনু আপা দরজা খুলে তির্যকভাবে তাকালো। আজ এত দেরি? কাজ ছিল বলে?
রাফিন পাশ কাটিয়ে যায়। এই বাসায় আগে একজনের ওপর রাগ দেখাতো, সে হলো আপা। এখন লিস্টে আরেকজন যোগ হয়েছে, নিজের বউ রাখি। মন চাচ্ছে ফোন করে একটা ঝগড়া লাগিয়ে দেয়। রাফিনের রুমের বাতি জ্বলছে, শুধু তাই না, পরিচিত একটা ঘ্রাণ নাকে এসে লাগলো। রাফিন থমকে গেল, তার বুকের ভেতর ধক করে উঠল। এত দেরি কেন আজ? রাফিনের শরীর যেন জমে গেল। ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। খাটের উপর দাঁড়িয়ে আছে রাখি। সাদা রঙের সালোয়ার কামিজ, চুলটা হালকা করে খোঁপা বাঁধা, মুখে কোনো অভিযোগ নেই, বরং চোখে খুব গাঢ় করে কাজল দেয়া। রাফিন বিশ্বাসই করতে পারল না রাখির তো বাপের বাড়ি থাকার কথা। টের পেল ওর আনন্দ হচ্ছে, সাথে একটু আছে না সুখ। তুমি এখানে আজ না আসবে না? রাখি শান্ত গলায় বলল, হ্যাঁ আমি চলে এলাম, চিন্তা হচ্ছিল তোমার জন্য। রাফিনের ভেতরে সব রাগ, সব ক্লান্তি, সব হতাশা একসাথে যেন বের হবার রাস্তা খুঁজে পেল। এক ধাপ এগিয়ে আসলো রাখির দিকে। তুমি বলেছিলে আজ আসবে না। কণ্ঠটা তীক্ষ্ণ, যেন এরকম বলে রাখির খুব অন্যায় হয়েছিল। রাখি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, ভাবছে মা হলে নিশ্চয়ই এখন শান্ত থাকতো। তোমার জন্য আসলাম, খুশি হওনি? রাগের মধ্যে একটা মুহূর্তের জন্য রাফিন থমকে গেল। তা হয়েছে, কিন্তু অপ্রত্যাশিত ছিল। কথা শেষ করে রাফিন ওয়াশরুমের দিকে গেল। রাখি আগেই এগিয়ে এসে রাতের পোশাক ওর হাতে তুলে দিল। ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। রাফিন বের হয়ে দেখল রাখি টেবিলে 2 বাটি স্যুপ রেখেছে, সাথে মোমো। ঠোঁট উল্টালো, ভালো খাবার। স্যুপ দিয়ে ধোয়া উঠছে। রাফিনের চোখ আটকে গেল সেই ধোয়ার দিকে। তারপর রাখি খুব ছোট করে বলল, এসো খাবে। খাবার খেতে খেতে রাখি রাফিনের দিকে তাকায়, মনে হাজার প্রশ্ন, কিন্তু করছে না। অপেক্ষা আছে রাফিন নিজেই বলবে, কিন্তু খাবার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু রাফিন তেমনই নিশ্চুপ। তাই রাখি বলে উঠলাম, আমার কাছে তুমি যেভাবে আসো, যত রাগ নিয়ে আসো, আমি সব সময় তোমার একান্ত আশ্রয় হতে চাই, যার সামনে নিজেকে ভাঙা যায়, আবার নিজেকে ফিরে পাওয়া যায়। কথা শেষ করে রাখি উঠে দাঁড়ায়। রাফিনের বুকের ভেতরটা জেনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে মানুষটা মনে করেছিল রাখিকে আরও বেশি বকতে করলে ভালো লাগতো তার, এই মুহূর্তে সেই মানুষটা অনুভব করলো তার সমস্ত কষ্ট যেন মুছে যাচ্ছে। আমি আজ খুব খারাপ অবস্থায় আছি, একদম ভাঙাচোরা অবস্থা যাকে বলে। রাখি আবার বসে পড়লো, তারপর ধীরে বলল, আমি জানি, তাই তো চলে এসেছি। রাফিন অবাক হয়ে তাকালো, কিভাবে যেন? রাখি বলল, তুমি যা ঝামেলা আছো আমি তার সবটা জানি না, কিন্তু আমি বুঝতে পারি এই মুহূর্তে আমাকে তোমার খুব প্রয়োজন। আলতো হাসে রাখি, নিজের ওপর উগরে দেওয়ার জন্য হলেও নিজের রাগ। রাফিন একটা নিঃশ্বাস ফেলে বলে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। রাখি খুব শান্তভাবে বলে, তুমি যখন কাজ আজ অথবা আমার সাথে রূঢ় হলে, তখনই আমি বুঝে গেলাম তুমি কষ্টে আছো। রাফিনের কেমন একটা স্বস্তি লাগলো। রাখির এই কথাটা যেন ওর বুকের ভেতরে কোথাও একটা মৃদু ভালো লাগা হয়ে টোকা দিল। ধন্যবাদ এতটা বোঝার জন্য। রাখি রাফিনের দিকে তাকিয়ে বলে, আমি তোমার স্ত্রী রাফিন, আমাদের মধ্যে এইসব সৌজন্যের প্রয়োজন নেই। আমি কখনো এভাবে কষ্টে থাকলে তুমি কি তোমার কাঁধ এগিয়ে দেবে না? রাফিনের বুকটা মুচড় দিয়ে উঠল। তাকায় রাখির দিকে, দেব? আমি বরং কষ্টকে তোমার কাছে আসতেই দিব না, আমার এই ক্ষমতা নেই। রাখি হাসে, আমি বরং কষ্টকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে সাফ করে দিব। চমৎকার ভালোবাসাময় একান্ত সময় কাটাবার পরে রাখির পাশে শুয়ে রাফিন রাখির দিকে চোখ ঘোরায়। তুমি কিন্তু আজকাল ভালো সাজতে পারো, কারণ বলে পাশ ফিরে মুখোমুখি তাকিয়ে রাখি বলল, কেউ আছে যাকে মুগ্ধ করতে চাই। রাফিন গম্ভীর হবার ভান করে কেসে। রাখি হাসে, তার চোখ দুইটা খুব সুন্দর, চুলে একটা ব্রাউন ভাব আছে, আর সে একটু রাগী এবং মিষ্টি। রাফিনের একটা চমৎকার রিলিফ ফিল হচ্ছে। এই যে ছোট ছোট গল্প, এতেও মনের চাপ কমে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। দুষ্টুমি করে নিজের ঠোঁটে আঙুল রাখে, একটু মিষ্টি, ব্যাস। আচ্ছা বলো, কি নিয়ে এত মন খারাপ আর টেনশন? রাখি প্রশ্ন এড়িয়ে যায়। রাফিন ছাদের দিকে দৃষ্টি দিয়ে সব বলে, ওর মনের দ্বন্দ্বটাও। রাখি রাফিনের বুকের ওপর মুখ রেখে থুতনিতে ভর দিয়ে রাফিনের দিকে তাকায়। তুমি এদের শাস্তি দিতে ইতস্তত করছো,
তোমার খারাপ লাগছে? রাফিন বলে কণ্ঠে দ্বিধা। শোনো, আজ তোমার সাথে অন্যায় করেছে, তুমি উদার, মাফ করে দিবে, এতে পরে অন্যের সাথে করবে। এটা দয়া না, প্রশ্রয়। অন্যায়কারীর প্রতি কোনো ভাবাবেগ দেখানো উচিত না। আমি ভাবি কি জান, শিহাবের বাবা মায়ের কি দোষ? আবার রায়হানের পরিবারের কথা মনে হয়। রাখি রাফিনের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। ভাগ্যিস তুমি উকিল হও নাই। শোনো, পাপ করলে তার প্রায়শ্চিত্ত করাই ভালো। হ্যাঁ, এতে নির্দোষ মানুষের ভাগ্য জড়িয়ে যায়। এটা যেমন তুমি ভাবছো, তাদেরকে আগে ভাবা উচিত ছিল না? রাফিন মৃদু স্বরে হাসে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু যদি আমি শিহাবকে কিছু অর্থ দিই আর রায়হানকে ম্যানেজারের রিকোয়েস্ট। মাথামোটা ভদ্রলোক রাখি এবার উত্তেজিত হয়ে উঠে বসে। দেখো, শিহাবকে শাস্তি না দিলে অন্য কেউ এরকম করতে পারে, আর তাকে যদি অনুদান দাও তাহলে বিষয়টা দাঁড়ায় যে মন্দ কাজ করলেও পুরস্কার পাওয়া যায়, অন্যরা উৎসাহিত হবে না। আর তোমার বন্ধুর তো ফাঁসি হওয়া উচিত। তুমি বোঝো সে কি করেছে? রাফিন হাসে। রাখির কথাগুলো নেড়ে চেড়ে দেখে সব ঠিক বলেছে। বুকের মাঝে দ্বিধাগুলো কেটে যাচ্ছে ধীরে ধীরে। দুই হাতে রাখিকে ধরে বুকের ওপর নিয়ে আসে, চুলগুলো গুছিয়ে দেয়। আমি কি এখন আমার বউকে প্রমাণ দিতে পারি আমি একটু না অনেক বেশি মিষ্টি? রাখি রাফিনের ঠোঁটে আঙুল রাখে। একদিনে এত মিষ্টি মুখ করার প্রয়োজন নেই, আমার বংশে আবার ডায়াবেটিস আছে। তাহলে আমাকে প্রতিদিনের করাচ্ছ কেন? জানো না আমারও সেম অবস্থা? রাফিন রাখির দিকে তাকিয়ে ভুরু নাচায়। রাখি হেসে রাফিনের বুকে আশ্রয় নেয়। এই লোকটা এত মিসকা ফাজিল। দিনের পরে রাত আসে। এই পরিক্রমায় দিনগুলো কেটে যেতে থাকলো। রুকিয়ার ক্লাস শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন সকালে রুকিয়া আর সাদাব একসাথেই বের হয়। এই সময়টা রুকিয়ার খুব প্রিয়। সাদাবের সাথে ব্যয় করা প্রতিটা মুহূর্ত ওর জন্য মূল্যবান। নাস্তা বানাতে হয় না অবশ্য রুকিয়াকে, ভাগ্যিস। রুকিয়ার সাদাব রিকশায় উঠছে, বারান্দায় বসে সেটাই দেখছে সানজিদা বেগম। দুইজন কি নিয়ে জানি হাসাহাসি করছে, চোখ সরিয়ে নিলেন। এরা পারেও রাস্তাঘাটে এত আধিক্যতার কি আছে? পান সাজিয়ে মুখে পুরে নিলেন। রুকিয়াকে দিয়ে কোনো কাজ করাবার ইচ্ছা আদৌ ওনার ছিল না। উনি চেয়েছিলেন রুকিয়াকে চাপে রাখতে। এই মেয়ে রুটি বানাবে আর সেই রুটি খাবে সানজিদা, তাহলেই হয়েছে। কিন্তু কথাটা বলেছিলেন একটু ভয় রাখতে। এরপর যখন উনি নিজেই বলতেন ঠিক আছে তোমার বানানো লাগবে না, তখন রুকিয়া কৃতজ্ঞ হয়ে যেত। কিন্তু এরকম কিছুই করা লাগেনি। রাহাত মানে রুকিয়ার বাবা একদিন ফোন দিয়ে সানজিদাকে বলেছে, আপা তুমি তো জানো রুকিয়া সবসময় পড়াশোনা করছে, তাই ঘরের কাজ তেমন শেখানো হয়নি। বিয়েটাও হুট করে হয়ে গেল। এক কাজ করা যায় না আপা? একটা কাজের মানুষ রেখে দিলাম। টাকার কথা না বললেও সানজিদা বুঝেছে টাকা রাহাত নিজেই দিবে। এই প্রস্তাব সাথে সাথে লুফে নিয়েছেন সানজিদা বেগম। সারাদিন যে মেয়েটা সব কাজ করে তার বেতন প্রায় 4,000। এই টাকা এখন রাহাত দেয় ও এতে উনি কাজের মানুষের জন্য বরাদ্দ টাকাটা জমাতে পারেন। সাদাব কিছু জানে না, এটাই ভালো। বাচ্চারা আজেরিয়া মান সম্মান নিয়ে ভাবে। সানজিদা বেগম জানেন টাকা কি জিনিস, আর নিবে না কেন? ওনার ডাক্তার ছেলে, চাইলেই কি ডাক্তার মেয়ে আনতে পারতেন না? অবশ্য মনের গভীরে উনি জানেন রুকিয়া মেয়ে ভালো। মুখে এখনও জবান ফোটেনি। ওনাকে ভয় পায়। মুখে হাসি ফুটল। ছেলে ওনার বসে আছে, নইলে কি কক্সবাজার নিয়ে যেত মাকে? ক্লাস শেষ করে রুকিয়া বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। সম্প্রতি কক্সবাজার থেকে ঘুরে এসেছে, সবার জন্য আচার এনেছে। শাশুড়ি নিয়ে হানিমুন, এক বান্ধবী হেসে ওঠে। রুকিয়া অপ্রস্তুত হয়ে যায়। আরে হানিমুন না, এমনি ঘুরতে গিয়েছিলাম। বিয়ের পর এটা হানিমুনই হলো দোস্ত। যাই বলিস, ফেসবুকে তোর ছবিগুলো দেখেছি, তুই কেমন আড়ষ্ট হয়ে আছিস। যাক দোস্ত, বউ হিসেবে তুই খুব ভালো। আমি বাবা ফাটাফাটি করতাম জামাইয়ের সাথে। রিকশায় যেতে যেতে রুকিয়ার সব মনে পড়ে যায়। ওদের কক্সবাজারে যাওয়ার কথা শুনে ওর শাশুড়ি বলে উনি কখনোই সমুদ্র দেখেননি। এই নিয়ে এত আফসোস শুরু করলেন যে রুকিয়ার খারাপ লাগছিল। রাতে সে বুঝতে পারে সাদাফেরও মন বিষণ্ণ, হয়তো সেও চায় মাকে সাথে নিয়ে যেতে। অনেক ভেবে তাই রুকিয়া নিজে উৎসাহ দেখিয়ে শাশুড়িকে নিয়ে যায় সাথে। কিন্তু যাওয়ার পর বুঝতে পারে ওদের সব কিছুতে ওনার তীক্ষ্ণ দৃষ্টি, তাই ঘুরে আর বেড়ানো ছবি তোলা কেমন জমেনি। রাখিপু অবশ্য বলেছে আবার একবার যেতে কোথাও, সেটার স্পন্সর রাখিপু করবে। রুকিয়ার আফসোস, অন্য জায়গায় নিজের বাবা মাকেও নেওয়া যেত। যাই হোক, এখন মোটামুটি মানিয়ে নিয়েছে রুকিয়া। বুঝে গেছে উনি মানুষটাই এমন। তবে রুকিয়ার মন খারাপ অন্য কারণে। কাল থেকেই সাদাপের নাইট ডিউটি টানা 3 দিন।
দিনগুলো কেটে যাওয়ার মাঝে রুবিনা সিদ্দিকার 4টা কেমো দেয়া শেষ। আপাতত আর লাগবে না, মাথার চুল ব্যাপক হারে পড়ছে। রেনু একদিন জোর করে চুল কামিয়ে দিয়েছে। এখন প্রতিদিন মায়ের মাথায় আমলকি, নিম পাতা, তিসি, পেঁয়াজ বাটা লাগিয়ে দেন। রুবিনা বেগমের লজ্জা লাগে, বিরক্ত হন, কিন্তু এই মেয়ে কোনো কথা শুনলে তো। মাঝে মাঝে ভাবেন কারোর সাথে হওয়া অন্যায়, কারো পাপ যেন ওনার আঙিনায় ফুল হয়ে ফুটেছে। দেখ তো মা, কি চমৎকার চুল উঠেছে, দেখো, কয়দিনই বড় হয়ে যাবে। রেনু মায়ের মাথায় প্রলেপ দিতে দিতে বলে। রেনুর সাথে একটা মিষ্টি ঘ্রাণ কি দিয়েছে কে জানে, সারাদিন এসব নিয়েই থাকে। তারপর বুড়ো বাসা তো চুল সুন্দর দিয়ে কি করব? বাঙালি নারীদের মতো কথা বলো না তো মা, তুমি মোটেও বুড়া না। আমরা দুইজন সেজেগুজে ছবি তুলব, তোমার প্রবাসী বউদের ছবি পাঠাবো। রুবিনা সিদ্দিকা হেসে ফেলল, কি এত রেশারেশি আর শত্রুতা তোর আমার বউদের সাথে? রাখির তো খুব আদর, রাফিনের বউ, তাই? রেনু হাসে, মা শোনো, তোমার প্রবাসী বউদের নোলা বড়, এসেই সব হিসাব নিবে কেন বাবা? নিজেরা তো একাই রানীর মতো থাকছে বিদেশে। আবার দেখো, রাফিন জান লাগিয়ে দিচ্ছে ব্যবসায়, লাভও ভাইদের সমান দিচ্ছে। রাফিনের কথা কি কেউ ভাবে? রুবিনা সিদ্দিকা হেসে ফেললেন। রাফিনের জন্য তো রেনু আপা আছে না? রাফিন যতই বকাঝকা করুক, রেনু আপা তবু রাফিনের দলে। রাফিন আর কে আছে মা? বড্ড একা ছেলেটা, সেই ছেলেবেলা থেকেই। আর রাখিও খুব ভালো। রেনু দীর্ঘশ্বাস ফেলে। রাফিন সবসময় সেই ছোট্টটি লাগে, 10 বছরের ভদ্র চেহারার ছেলেটা যে রেনুর সাথে মুহূর্তে মিশে গিয়েছিল। এখনও রেনু জানে রাফিন রেনুকে খুব ভালোবাসে, সম্মান করে। রাগ যেটা দেখায় রেনু মেনে নেয়। তারপর কিছুক্ষণ চুপ করে রইল। রেনু মায়ের মাথায় শুধুই হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা মা, রাফিন আর রাখির বিয়ের এতদিন, ওদেরকে এখন একটা বাচ্চার কথা ভাবা উচিত না? তুমি বলো না কেন? এই তো তুই লাইনে এসেছিস, আমি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না, তুই জানিস। তবে তুই বলতে পারিস। রেনু নাক ফুলিয়ে প্রতিবাদ করলো। আগেই জবেদ এসে বলল, আপা দুলাভাই আইছে। রেনু অবাক হয়ে, এই সময় জাভেদ তো আসে না, কিছু বলেছে? শরীর খারাপ লাগলো দেখা আপনারা ডাকতে কইল। রেনু হন্তদন্ত হয়ে ছুটে গেল। যা ভেবেছিল তাই, জাভেদের আকাশ পাতাল জ্বর, বিছানায় মোটা কাঁথা গায়ে জড়িয়ে কাঁপছে।